সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ডিপিআরসি হসপিটাল নিবেদিত প্রতি সপ্তাহের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, আমাদের প্রত্যেকের কাছেই আমাদের শরীর তথা শরীরের প্রতিটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্থ সবল দেহের কোনো বিকল্প নেই, কিন্তু বিষয় হলো এই শরীর বা দেহ সবসময় আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু চলে না। কারণে অকারণে আমাদের শরীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা। আজকের ডিপিআরসি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, হ্যাঁ, আজ আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস সংক্রান্ত শারীরিক সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠানে চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারাও কথা বলতে পারেন। আমাদের ফোন নম্বর 0961188788। আপনারা চাইলে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি একটি স্পেস, আপনার নাম একটি স্পেস, আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক সাধুবাদ। সুপ্রিয় দর্শক, আর আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়েই উপস্থাপনায় থাকছি। ডক্টর শফিউল্লাহ প্রধান, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অস্টিও আর্থ্রাইটিস একটি যেমন বড় সমস্যা, এখন অস্টিওপোরোসিস তো আরও একটি বড় সমস্যা, এবং বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ অস্টিওপোরোসিস পৃথিবীর একটি অন্যতম প্রধান সমস্যায় পরিণত হবে। তো প্রথমে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আপনার কাছে আমি জানতে চাইব যে অস্টিও আর্থ্রাইটিস কী এবং কখন আমরা তাকে অস্টিও আর্থ্রাইটিস বলবো? অবশ্যই, আসলে আমি একেবারে শুরুতেই যেটা বলবো, সাধারণ মানুষ কিছু সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে যায়, যেমন বাত ব্যথার যে সকল রোগী, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এবং সাধারণত যাদের বয়স 35 ঊর্ধ্ব, তারা যখন কোনো ব্যথা সংক্রান্ত সমস্যা নিয়ে যায়, গিয়ে জানতে পারে যে তার হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা জোড়া ক্ষয় হয়ে গিয়েছে, জোড়া বেড়ে গিয়েছে। এটা একটা একটা শুরুতেই বলবো যে এই সমস্যাটাই আসলে বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে আর্থ্রাইটিস রোগের একটা অন্যতম আপনার প্রকার, যে আর্থ্রাইটিস ধরন। হ্যাঁ, আর্থ্রাইটিস হচ্ছে মোর দ্যান 100 টাইপস আছে, যে পৃথিবীতে যতগুলো আর্থ্রাইটিস রোগ আছে। আর্থ্রো মিন্স জয়েন্ট, আর আইটিস মানে ইনফ্লামেশন, প্রদাহ, যেটাকে প্রদাহ বাংলায় যেটা আমরা বলে থাকি, জয়েন্টের প্রদাহ বা জোড়ায় প্রদাহ, জোড়ায় ব্যথা বা জোড়ায় সমস্যা, যাই হোক, এটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। আর এই আর্থ্রাইটিসে যেটা কমন অস্টিও আর্থ্রাইটিস, যেমন আমরা হাঁটু ক্ষয়জনিত সমস্যা বলি, এক্সরে করলে মেরুদণ্ডে, এমআরআই করলে বলা হয় মেরুদণ্ড ক্ষয় হয়ে গিয়েছে, বা ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, হাতের হাড় বা পায়ের আঙ্গুলের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, বা হাড় বেড়ে গিয়েছে। এগুলি আসলে অস্টিও আর্থ্রাইটিসের যে ক্লিনিক্যাল, মানে আমরা যদি ইনভেস্টিগেশন করি, এগুলো পাওয়া যায়। তো অস্টিও আর্থ্রাইটিসটা সাধারণত 35 ঊর্ধ্ব নারী এবং পুরুষ এরা ভুগে থাকে। এটা একটা এইজিং প্রসেসের কারণে হয়। সেকেন্ডারিলি অন্য আর্থ্রাইটিস থেকে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, এটা একটা বার্ধক্যজনিত সমস্যা বলতে পারবো? অবশ্যই, এটা একটা অন্যান্য বার্ধক্য সমস্যাজনিত, এটাও এক প্রকারের একটা সমস্যা। যেটা আমরা যদি একটু দেখি যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে, সাধারণত যখন বয়স 40 উপরে হয়ে যায়, তখন দেখা যায় যে বডির অন্যান্য টিস্যুগুলা যেমন ক্ষয়প্রাপ্ত হয়, ইলাস্টিসিটি নষ্ট হয়, মাংসপেশি ঢিলা হয়ে যায়, ডিজেনারেশন হয়, চামড়া ঢিলা হয়ে যায়, আপনার চুল পেকে যায়, দাঁত পড়ে যায়। তদ্রুপ মানুষের জোড়া বা প্রতিটা জয়েন্টও আপনার এই জাতীয় চেঞ্জ আসে, যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ। এই চেঞ্জটাকে অস্টিও আর্থ্রাইটিস বলা হয়ে থাকে। কোন জয়েন্টটি বেশি আক্রান্ত হয় অস্টিও আর্থ্রাইটিসে? অবশ্যই, আসলে সবচেয়ে বেশি যেটা আমরা রিসার্চে দেখা গেছে, অস্টিও আর্থ্রাইটিস হাঁটুতে বেশি আক্রান্ত হয়ে থাকে, হাঁটুর জোড়ায় বেশি আক্রান্ত, আর দ্বিতীয়ত স্পাইন বা মেরুদণ্ডে বেশি আক্রান্ত হয়ে থাকে। এটা হচ্ছে একটু লেস কমন আর কি। হাঁটুর যে জয়েন্টটা, সেখানে আর্থ্রাইটিস বেশি, অস্টিও আর্থ্রাইটিস বেশি হওয়ার কারণ কি এটা হতে পারে যে সবচেয়ে বিগেস্ট জয়েন্ট বা সারা শরীরের ওজনকে বহন করতে হচ্ছে? অবশ্যই হাঁটুর জয়েন্টে এটাই সবচেয়ে, যেটা আপনি বলছিলেন, সবচেয়ে বড় জয়েন্ট, আর পাশাপাশি শরীরের ওজন সবচেয়ে বেশি হাঁটু ক্যারি করতে হয়, যার পর হাঁটুর উপর প্রেশার পড়ে, এবং এইজিং প্রসেসের কারণে, এবং হাঁটুর আমরা চলাফেরা কাজকর্মে হাঁটুর ব্যবহারটাও আমাদের বেশি। সেই ব্যবহারটা আসলে সঠিকভাবে যদি না হয়, তখনই অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। যারা প্লেয়ার, যারা মনে করেন ব্যাডমিন্টন খেললো বা লং টেনিস খেললো, তাদের দেখে অনেক সময় হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়। হ্যাঁ, এটা একটা কমন। যারা
স্পেশালি স্পোর্টসের সাথে জড়িত, স্পোর্টসের সাথে জড়িত। স্পোর্টস যখন তারা বন্ধ করে দেয় বা তাদের এইজ যখন স্পোর্টস থেকে বিদায় নিতে হয়, এবং যারা বিভিন্ন মাঠে ঘাটে প্রচুর পরিশ্রম করে তাদের কিন্তু এই আর্থ্রাইটিসটা বেশিবার ডেভেলপ করে। যেমন আমরা যেটা বলছি এইজিং প্রসেস তো একটা ব্যাপার আছেই, পাশাপাশি আপনার অন্য ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে হতে পারে। তাছাড়া এই যে আপনি যেটা বলছেন যে আঘাত পেলে, আঘাত পেলে যেখানে যে জোড়া আঘাত পাবে সেই জোড়াটা 2 থেকে 3-4 বছর পরে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। এটা রিসার্চ প্রমাণ করে যে কেউ যদি হাঁটুতে আঘাত পেয়ে থাকে, একজন ফুটবল প্লেয়ার হোক, ক্রিকেট প্লেয়ার হোক, বা হাঁটুতে কাজ করতে গিয়ে বা পড়ে গিয়ে যদি আঘাত পেয়ে থাকে, দেখা যায় 3-4 বছর পরে যদি সে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না নেয়, আস্তে আস্তে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে। ডিপিআরসি হসপিটালে কোন ধরনের অস্টিওআর্থ্রাইটিস রোগী বেশি আসে? আমাদের আসলে প্র্যাকটিসে দেখা যায় বেশিরভাগই বাংলাদেশে এই রোগীগুলোও বেশি, এবং আমাদের কাছে যেটা হচ্ছে হাঁটু ব্যথার রোগী, হাঁটুর আর্থ্রাইটিসের রোগী এবং কোমর এবং ঘাড়ের আর্থ্রাইটিসের রোগী বেশি আসে। আরেকটা হচ্ছে যেমন পেরি আর্থ্রাইটিস আমরা বলে থাকি, যেমন শোল্ডার জয়েন্টে যেটা হয়, যেটা অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলা, ফ্রোজেন শোল্ডার, এটা অনেকেই জানে আর কি। এটা হাতটা উঁচা করা যাচ্ছে না, রোগী fixed হয়ে গেছে। চুল আঁচড়াতে কষ্ট হয়, জামা গায়ে দিতে কষ্ট হয়, এবং অনেক সময় হাতগুলো শুকিয়ে যায়, যে দীর্ঘদিন যখন আপনার জোড়াগুলো ইউজ না হয় তখন দেখা যায় আস্তে আস্তে রোগীগুলা এই জাতীয় মানে সেকেন্ডারি আর একটা কমপ্লিকেশন নিয়ে আসে, যে হাঁটু ব্যথাও নাই, হয়তো হাঁটু ফিক্সড হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, এখন দেখা যায় উরু শুকিয়ে গিয়েছে, 2 হাতের মাংসপেশি শুকিয়ে গিয়েছে, দীর্ঘদিন ডিস ইউজের কারণে বা ব্যবহার না হতে হতে। আচ্ছা, আপনি কি এরকম রোগী পেয়েছেন যে 2 হাতেই ফ্রোজেন শোল্ডার নিয়ে এসেছে? হ্যাঁ, আমি তো অবশ্যই। বেশিরভাগই সমস্যা দেখি এক হাতে ফ্রোজেন শোল্ডার এক বেশি পাশে হয়, আবার 2 পাশে হতে পারে, পাশেও এবং হয়। এই জাতীয় আমার প্র্যাকটিসে প্রচুর রোগী আসে 2 সাইডে ফ্রোজেন শোল্ডার হতে পারে, যেটা আমরা পেরি আর্থ্রাইটিস বলে থাকি। তো এই রোগীগুলো আরেকটা ম্যানিফেস্টেশন আছে যে তারা দেখা যায় বেশিরভাগই ডায়াবেটিস আক্রান্ত রোগী, তাদের কিন্তু বাইলেটারাল ফ্রোজেন শোল্ডার হয়। কারো যদি ঘাড়ে ডিস্কের সমস্যা থাকে বা স্লিপ ডিস্ক থাকে, তাদের কিন্তু 2 পাশে ফ্রোজেন শোল্ডার হতে পারে। দেখা যায় যে যেই পাশটা বেশি সেই পাশটা আগে হয়, পরে কয়েকদিন পরে আরেকটা পাশে শুরু হয়ে যায়। একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার বয়স 20 বছর। আচ্ছা, আমার মনে করেন বুকে দুক 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 শব্দ করে, বুঝছেন? আর মনে করেন সারা শরীর মাঝে মাঝে ব্যথা করে, আর সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, মানে মাঝে মাঝে শক্তি পাই না, শরীর অবশ হয়ে আসে, আর সারা শরীর ঝিমঝিম ঝিমঝিম করে। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? কিছু জিজ্ঞেস করবেন? আমি কিছু জিজ্ঞেস করব। জি, আপনার কিছু উচ্চ রক্তচাপ আছে, মাপিয়েছিলেন? হাই হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে কিনা? করি নাই বা জানি না উচ্চ রক্তচাপ আছে কিনা। একটা ইসিজিও করেননি কোনো সময়? বুক ধরপড় করছে যখন? আমার মনে হয় আপনার কোনো প্রশ্ন আছে? আপনি এই জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ইসিজি করছিলাম, হার্টের কোনো সমস্যা ধরা পড়ে না। আমি প্রায় কয়েকটা এমবিবিএস ডাক্তার দেখাচ্ছিলাম, খালি মনে করেন ওই যে ফ্যানজিট আছে না, ওই ফ্যানজিট আর ওই যে ক্লোনাজিপাম গ্রুপের ল্যাপটিক এপিটাইপিক্লোন এগুলোই লেখে আর কি। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি কি আপনার আরে, পেশাটা বলতে পারবেন? আপনি কি করেন? আপনার পেশা কি? আমার পেশা বর্তমানে কিছুদিন আগে অবশ্যই ঘোরাফেরা ছিল, মানে এখন লেখাপড়া ছিল, আর এখন করতেছি যে একটা মাছের প্রজেক্টে কাজ করতেছি আর কি। আচ্ছা, জি, আমরা উত্তর দিচ্ছি। জি, ওনার যেটা আসলে এটা একটা কমন, যে বুক ধরফর, সাথে সাথে সারা শরীরে ব্যথা, মেজমেজ করা, রোগীর কমপ্লেইন আসে। এই জিনিসগুলো অনেকটা কিছুটা আমরা যেটা বলি ফাইব্রোমায়ালজিক রোগীর এই সমস্যাগুলো পাওয়া যায়। মোর দেন 10 পয়েন্টে যদি ব্যথা হয়, পাশাপাশি রোগীর এইসব অস্থিরতা থাকবে, ধরফর থাকবে। ফাইব্রোমায়ালজির কিন্তু এক্সাক্ট কজ আননোন, তো বেশিরভাগ মহিলারা ভুগে থাকে। তাছাড়া ওনার আরো কিছু সমস্যা থাকতে পারে, বডিতে হয়তো ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে, ইউরিক তার অ্যাসিড থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু এরকম অস্বস্তি, জ্বালাপোড়া করে, এগুলো আসলে হতে পারে। তো দর্শক, আপনার এটা আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা খুব জরুরি। যেহেতু বুক ধরফর করে, আপনি একজন কার্ডিওলজিস্টের পাশাপাশি আপনি বাত ব্যথা বিশেষজ্ঞকেও দেখাতে পারেন। আশা করি ডায়াগনোসিসটা কনফার্ম হলে এই সমস্যাটা চলে যাবে। তবে ভয় পাওয়ার মতো কিছু হয় নাই। আমার মনে হয় আপনার কিছুটা অ্যাংজাইটি, নিউরোসিসও কাজ করতেছে। আশা করি ট্রিটমেন্ট নিলে সেরে যাবে। আরো একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাব্বির বলতেছি নারায়ণগঞ্জ থেকে। জি সাব্বির, নারায়ণগঞ্জ, বলুন। জি, আমার আর কি পায়ের জয়েন্ট আছে না, ওটা ফুলে গেছে। প্রায় 2 বছর যাবত আমি ডাক্তার দেখাইছি, তো ওই আপনার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, তো উনি আপনার পায়ের ভিতর থেকে পানি বাইর করে আপনার ইঞ্জেকশন পুশ করে আপনার ওষুধ দেয়, আপনার মেথোটেক্স। এই ওষুধটা আমার সপ্তাহে দিছিল 2টা,
তারপর আমি ওই ডাক্তার চেঞ্জ করে আমি ওই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হাসান স্যারকে দেখালাম, তো উনি আমাকে সালাউদ্দিন আর ব্যথার ওষুধ এগুলো দিছে। আপনার পরীক্ষা ডেকে করছি তো কোনো জায়গায় আমার ভাঙ্গা টাঙ্গা এই ধরনের কোনো সমস্যা নেই। আপনার হাত তুলে দেখা গেছে বুকটা দরফর শরীরের এই আপনার এই যে পিঠের এই সাইডের যে হাঁটু ইয়ের এই যে উপরে হাতের যে জয়েন্ট ওইখানে আপনার ব্যথা করে। আপনার এখন বর্তমানে ওখানে ব্যথা, আর হাঁটু কি ফুলে এখন? হাঁটু ফুলে যে এখনো ফুলে আছে, তো এখন আপনার সালাদিনটা খাওয়ার পর 15 দিন যাবত খাইতেছে, এখন একটু কমছে। আচ্ছা, এটা কি দুই হাঁটু না এক হাঁটুতে? না, এটা প্রথম দুনো হাঁটু ছিল, তারপর ওই ওষুধ পানি বার করার পর ওষুধ খাওয়ার পরে এক হাঁটু ভালো হয়েছে। আপনি কি ফিজিওথেরাপি নিচ্ছেন এই জন্য? জি না, ফিজিওথেরাপি নেই না, তো ওই স্কুলে দেখাইছিলাম আমি। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। ওনার যেটা সমস্যাটা এক প্রকার আর্থ্রাইটিস, তবে সম্ভবত রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সেরোপজিটিভ আর্থ্রাইটিস। ক্লিনিক্যাল ফিচার তাই, এবং ডাক্তার সাহেবরা যে ওষুধগুলো দিয়েছে আসলে আর্থ্রাইটিস রোগে ওষুধগুলো খুব কমন, এগুলি খুবই ব্যবহৃত ইউজ করা হয়, এবং এই ওষুধগুলা উনি কিন্তু কন্টিনিউ করবে। দর্শক, আপনার যে সমস্যা, আপনি ওষুধ সালাজিন মিথোটেক্স যেটা দিয়েছে ডাক্তার সাহেবরা, ওগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে। দিস ইজ ডিজিজ মডিফাইং ড্রাগ। পাশাপাশি আপনাকে সঠিক জায়গায় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি নিলে আপনার বর্তমান অবস্থা থেকে আরও ভালো হয়ে যাবেন। আপনি কুসুম গরম পানিতে গোসল করবেন, নিয়মিত যদি সম্ভব হয় সাঁতার কাটার চেষ্টা করবেন। ব্যথা বেড়ে গেলে আপনি ব্যথা গরম সেক দিতে পারেন। আর পাশাপাশি আপনি ফিজিওথেরাপি নিলে এই সমস্যা থেকে আরও ভালোভাবে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন খুব অল্প সময়ের একটি বিরতি নিচ্ছি, আশা করি ফিরে এসে আপনাদের সাথেই পাব। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটা SMS পড়ে নিই একজন দর্শকের। নূরজাহান বেগম, বয়স 50, তিনি লিখেছেন তিনি কোমর ব্যথায় ভুগছেন, চিকিৎসকের কাছে গেছেন, বোন ডেনসিটি মিনারেল পরীক্ষা করে দেখা গেছে যে তার খুব বেশি অস্টিওপোরোসিস দেখা দিয়েছে। তাকে অস্ট্রেল বলে একটা ওষুধ খেতে বলেছে, 70 মিলিগ্রাম করে প্রতিদিন একটি করে। এখন উনি কী করবেন, ভবিষ্যৎ কি? খুবই হাজারো হাজারো রোগীর একই কমপ্লেইন এই ধরনের হ্যাঁ, আপনার যে কোশ্চেনটা করেছেন ওই রোগীর এরকম আমাদের দেশে 50 ঊর্ধ্ব মহিলার প্রায় প্রত্যেকটা মহিলারই একই কমপ্লেইন। তো এটার প্রত্যেকেরই একই উত্তর দেওয়া যায়, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা আসলে মহিলাদের যখন আপনার স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন মেনোপজ হয়ে যায়, তখন কিন্তু আপনার হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে আপনার অস্টিওপোরোসিসটা ডেভেলপ করে। আর পাশাপাশি পুরুষদের সাধারণত 50-60 আপ যখন হয় তখন আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস, পুরুষদের এটা ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে মেকানিজমটা হচ্ছে আপনার যখন একটা মানুষ বড় হয়, বাচ্চা থেকে বড় হতে হতে দেখা যায় খুব ছোট থেকে 1 ইঞ্চি 1 ফিট, তারপরে বড় হতে হতে সে একেবারে আমরা একজন 5-6 ফিট উচ্চতা হয়ে যায়। তো এই যে গ্রোথটা, এটা যে বোনসের যে গ্রোথটা, সেটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং গ্রোথ হতে থাকে। যখন একটা এজ চলে আসে, হরমোনাল ডেফিসিয়েন্সি যখন হয়, তখন ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। দর্শকের ফোন নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন। ওনার বয়স 50-এর মতো। ওনার পায়ের হাড্ডি, হাতের হাড় সব ফুলে ফুলে যাচ্ছে। পায়ের গোড়ালির কাছে হাড় ফুলে আপনার প্রায় ছোট আলুর সমান, আর ডান হাতের হাড় ফুলে ফুলে অনেকখানি করে ফুলে আসছে এবং ফোলাগুলো বাড়তেছে, এখন আরো অন্য জায়গায় হচ্ছে। এটা আমি কি করতে পারি, কোন ডাক্তারকে দেখাইতে পারি? এটা কি আপনারা যে সংক্রান্ত কথা বলতেছেন সেই রকম ডাক্তারের কাছে যাওয়া যাবে না অন্য কোথাও? একটু আমাকে দয়া করে বলবেন। আচ্ছা বোন, রোগী কি মহিলা না পুরুষ? মহিলা। মহিলা, 50 বছর বয়স। জি। ওনার কি পাশাপাশি ব্যথা আছে শরীরে না শুধু ফুলা? ওনার ব্যথা ওই জিনিসগুলোর মধ্যে ব্যথা নাই, কিন্তু ওই রাত্রেবেলা ঘুমালে হাত পা সব ব্যথা করে। আচ্ছা, আপনার কি এই জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন অলরেডি? কোনো ডাক্তার দেখিয়েছেন? এমনি আপনার ডাক্তার দেখাইছে, কোনো ওষুধে কাজ হয় না, ডাক্তাররা বলে কোনো ওষুধ নাই। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। জি, আমরা বুঝতে পেরেছি। আসলে যে এইজ 50 ঊর্ধ্ব ফুলে যাওয়া, এটা অনেকগুলা কারণ। এটা এখন মনে হচ্ছে রুগী এখন একটা কমপ্লিকেশনে ভুগছে। আপনি দেখবেন বেশিরভাগ আর্থ্রাইটিস রুগী বা বাত ব্যথা রুগীরা দীর্ঘদিন যখন পেইন কিলার খায়, তখন দেখা যায় একদিক দিয়ে তাদের ব্যথা
ওইভাবে কোনো উন্নতি হয় না, কিন্তু জোড়াগুলা ফুলে যেতে পারে। এক আর্থ্রাইটিস জনিত সমস্যা, জোড়া ফুলে যেতে পারে ইনফ্লামেশন হওয়ার কারণে। আরেকটা হচ্ছে যদি আপনার রেনাল রিটেনশন হয়, যদি তার ঔষধের কারণে ঔষধের কারণে যদি তার ঠিকমতো কিডনি ফাংশন না হয়, Excretion না হয়। এক্সক্রিশন না হয়, এ থেকে যে জোড়াগুলা ফুলে যেতে পারে। এটা একটা কমন, বুঝেই ইউরিক যাচ্ছে। অ্যাসিডের জন্য কি হতে পারে না? হ্যাঁ, ইউরিক অ্যাসিড থেকেও হতে পারে, কিন্তু এইভাবে হয় না। এটা যেটা হয় বেশিরভাগই ব্যথাজনিত ওষুধ যদি দীর্ঘদিন খায়, কিডনি যে কোনো সমস্যা থেকেও হতে পারে, এটা ক্লিয়ার। এটা ওষুধ থেকে হতে পারে, আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার সমস্যাটা আসলে ডায়াগনোসিস খুব জরুরি। আমরা বারবার বলছি এবং আপনাদেরকে আজকেও বলছি যে কোনো রোগের চিকিৎসায় ঔষধ কোনো চিকিৎসা না, এটা চিকিৎসা হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস। যে আপনার রোগী কেন এই সমস্যায় ভুগছে সেটা যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায়, ট্রিটমেন্ট খুব ইজি। যে কোনো আপনিও বুঝতে পারবেন যে এটা চিকিৎসা কি। তো আমার মনে হয় ওনাকে একজন স্পেশালিস্টের বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে যদি ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট দেন, আশা করি সেরে যাবে। আমার মনে হয় আমি একটু কথা যোগ করি যে ডিপিআরসি হসপিটাল নিয়ে আসলে রোগটি নির্ণয় করতে হবে যে কোন সমস্যা তিনি ভুগছেন, তাহলে আমার মনে হয় ভালো হয়ে যাবে। আরেকজন দর্শক অপেক্ষা হচ্ছে, ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় যাব। সুপ্রিয় দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি সুজন, 28 বছর, নাঙ্গস থেকে বলছি আর কি। জি, জি, আমার ঘাড়ে সমস্যা আর কি। সমস্যা বলতে ঘাড় ব্যথা করে এবং মাথার ওজন বুকের মধ্যে আর কি চাপ পড়ে আর কি। এখন আমি কিছুদিন আগে এক্সরে করাইছি, ডাক্তার দেখাইছি, কোনো সমস্যা পাই নাই, কিন্তু তারপরে এরকম ফিল করছি। মানে এখন ব্যথাটা কিংবা আপনার ঘাড়ের উপরে যে চাপটা পড়তেছে কিসের তো হচ্ছে বুঝতে পারছি না আর কি। ঘাড় কি নাড়াতে গেলে ব্যথা হয় নাকি সবসময় ব্যথা করে? না, সব সময় করেন না, নাড়াইতে গেলে এবং মাঝে মাঝে মাথার চাপটা ঘাড়ের উপরে বুকের উপরে এসে পড়ে আর কি, নিতে পারি না আর কি, এরকম খুব খারাপ লাগে। আপনি তো কি এক্সরে করাইছি, ঘাড়ে কোনো সমস্যা পাই নাই আর কি। আপনি কি ব্লাড প্রেশার চেক করেছিলেন? আপনার সরি, ব্লাড প্রেশার দেখেছিলেন? ব্লাড প্রেশার নরমাল পেয়েছি আর কি। আচ্ছা, জি, আমরা উত্তর দিচ্ছি। আসলে ঘাড় ব্যথার অনেকগুলা কারণ, অনেক কারণ লর্ডস অফ কেজ। আর উনি কিন্তু ইয়াং একজন লোক, 28 বছর বয়স। 28 বছর বয়স। এই যে আমরা বেশিরভাগই মেকানিক্যাল সমস্যায় ঘাড় ব্যথা বা মাথা ব্যথার কথা যেটা বলে, ঘাড়ের ব্যথা কিন্তু মাথা যেতে পারে এবং রেডিয়েটিং পেইন মাথা হয়, ব্যথার অন্যতম কারণ হচ্ছে ঘাড় ব্যথা। তো এটা অনেকগুলা কারণ আছে, এগুলো আমরা, তবে ওনার যেটা সমস্যা বোঝা যায় যে কোনো মেকানিক্যাল একটা প্রবলেম হচ্ছে, যেহেতু সার্ভাইকোজেনিক সার্ভাইকোজেনিক বলা হয়। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনার ঘাড়ের যদি সম্ভব হয়, আমরা এক্সরেতে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, সেক্ষেত্রে একটা এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিস হয়ে যাবে। তারপরে যদি আপনি সঠিকভাবে ফিজিওথেরাপি নেওয়া যায়, এটা সেরে যাবে। আপনি যদি এখন 2টা বালিশ ইউজ করে থাকেন, আজকে থেকে একটা বালিশ ব্যবহার করেন, ঘাড়ের কিছু এক্সারসাইজে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন। তবে তার আগে এটা কনফার্ম কেন ঘাড় ব্যথা হচ্ছে, এটা ডায়াগনোসিস জরুরি। ডক্টর শফিউল্লাহ প্রধান, আমরা অস্টিওপোরোসিসে আবার ফিরে যাচ্ছি। প্রধান লক্ষণ উপসর্গগুলো কি? হ্যাঁ, অস্টিওপোরোসিসের রোগীদের বেশিরভাগই হচ্ছে রোগীর ভাষা, যে রোগী বলে থাকে আমার চাবায়, শরীরে চাবায়, ম্যাজ করে, ব্যথা করে, এবং অনেক সময় ওনারা বাচ্চাদের দিয়ে কিন্তু টিপায় শরীর বা প্রেশার করে, মেসেজ ভালো লাগে, খুব ভালো লাগে। যে প্রতিটা রোগীরই কমপ্লেন যে উরুতে ব্যথা করে, হাতে ব্যথা করে, জোড়ায় জোড়ায় ব্যথা করতে পারে। ব্যথাগুলোতে যদি চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, তখন কিছুটা মেসেজ করলে ভালো হয়। এখানে একটা সায়েন্টিফিক কিছু মেকানিজম আছে যার কারণে হয়তো একটু ভালো লাগে। তো এর পাশাপাশি রোগীর দেখা যায় কোমর ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, চলাফেরা কষ্ট হবে, আস্তে 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 এভাবেই চলতে থাকে। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে কোনোদিন পড়ে যদি যায়, যদি স্লিপ কেটে পড়ে গেল সেটা, তাহলে কিন্তু হিপ ফ্র্যাকচার একটা কমন অস্টিওপোরোসিস, এবং খুব ভয়ানক একটা যে কোনো হাড়ি ফ্র্যাকচার ভেঙে যেতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যেটা যে কোনো ভাবে ভেঙে যেতে পারে। তো বেশি হিপ ফ্র্যাকচার হয় এবং কলেজ ফ্র্যাকচার হয়, যেটা হচ্ছে হ্যাঁ, এই দুইটা খুব কমন। এটা সবচেয়ে খারাপ কমপ্লিকেশন যে এই রোগীদের ক্ষেত্রে। তবে ব্যথা হচ্ছে কমন, এই রোগীর ব্যথায় সারাক্ষণই সে ব্যথা বেদনা ভোগে। ফোন নিয়ে নি। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম সজল, আমি কুষ্টিয়া থেকে বলছি। আচ্ছা, আমার রিউমেটিক ফিভার ছিল, চিকিৎসা নেওয়ার পরে সেরে গেছে, কিন্তু আমার মাঝে মধ্যে ব্যথা করতো, মানে মাঝখানে মাজা। তারপর ব্যথাটা বাম সাইডে যায়, এখন ডান সাইডে। 2 বছর ছিল। আমি একজন অর্থোপেডিক ডাক্তারের সাথে শরণাপন্ন হই এবং উনি বলছে আমার আর্থ্রাইটিস হয়েছে, রিউমেটিক আর্থ্রাইটিস। আমি 21 দিন ট্যাকশন নিয়েছি, এখন মোটামুটি একটু ভালো। এই বিষয়ে আমি কি করতে পারি এখন এবং আমার ভবিষ্যৎ কি? আপনার এখন বর্তমানে সমস্যা কি? এখন মাঝে মধ্যে ব্যথা করছে কোমরে। ব্যথাটা মানে অনেক কমে গেছে। আপনার ব্যথাটা কি কোমরে হচ্ছে এখন, না শরীরের অন্যান্য জায়গায় হচ্ছে? জি, আমার ডান হাতে মানে কাঁধের মধ্যে ব্যথা হচ্ছে, আর